আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের একটা বুস্ট সাজেশন ক্লাস নেওয়ার কথা ছিল তোমাদের সাথে। যে ক্লাসটা আমি আজকে ইনশাল্লাহ তোমাদের যতটুকু সম্ভব এই বুস্ট ক্লাসের মাধ্যমে যতটুকু বেসিক ক্লিয়ার করা প্রয়োজন ওইটুকু আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এই জায়গাটায় আমরা কিছু কিছু টপিক নিয়েছি যে সকল বিষয়গুলো দেখা যায় খুব ইজিলি একটু শর্টকাটের মাধ্যমে দেখলে পরীক্ষা হলে খুব ইজিলি ভালো একটা মার্কস ক্যারি করা যায়। তো আমরা যদি খেয়াল করি, আমরা আজকে মোটামুটি 4 থেকে 5টা টপিক কভার করব। ক্লাসটা একটু লেন্দি হবে, তোমরা একটু সময় নিয়ে ক্লাসটা দেখবা, পাশাপাশি হচ্ছে খাতা কলম নিয়ে বসবা যাতে করে বিষয়গুলো তোমরা খুব ইজিলি নোট করতে পারো। তাহলে প্রথমত আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? নাউন এবং ক্লাসিফিকেশন অফ নাউন। আমরা জানি নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কি কি, এই সকল বিষয়গুলো থেকে পরীক্ষায় কোশ্চেন অত আহামরি বেশি আসে না। কোশ্চেনগুলো যেখান থেকে আসে সেই সকল বিষয়গুলোর উপর নির্ভর করে গুচ্ছ এবং নার্সিং ভর্তি পরীক্ষার টপিকগুলোর উপর নির্ধারণ করে এই শর্ট বুস্ট সাজেশন তৈরি করা হয়েছে তোমাদের জন্য। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমে কি বলছে, একটি শব্দ নাউন হিসেবে বসতে পারে আবার ভার্ব হিসেবে বসতে পারে। দেখো কিভাবে সেটা বসে, কি দেখো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এইখানে দেখো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এইখানে ওয়াটারটা কি আমাদের নাউন। কিন্তু পরবর্তী বাক্যটা আমরা একটু পড়ি, আই ওয়াটার দ্য প্লান্ট এভরিডে। এখন এইখানে ওয়াটারটা কি ভাইয়া? এইখানে ওয়াটারটা হচ্ছে আমাদের সাধারণত ওয়াটারটা হচ্ছে এখানে ভার্ব, কেননা পূর্ব বাক্যে জাস্ট একটা এক গ্লাস পানিকে বোঝানো হয়েছে, কিন্তু এই বাক্যটায় এখানে পানিকে সাধারণত নর্মালি নাউন হিসেবে বসে নাই, এটা বসছে একটা ভার্ব হিসেবে, মানে পানি দেয়া বুঝাচ্ছে যে তুমি তোমার চারা গাছে পানি দাও। আচ্ছা, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। কিরকম? ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তোমরা অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আসছো, কোথাও কারো হয়েছে বা কারো হয়নি, হয় নাই, এখনো ট্রাই করতেছো। হাল ছেড়ে দেওয়া যাবে না, লড়াই করতে হবে, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে বিজয়। আচ্ছা, তাহলে দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে কি ফেলোর, আর হচ্ছে অবজেক্ট হচ্ছে কি সাকসেস। তাহলে একটা বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে চাইলে কি আমাদের নাউন বসতে পারে। জিরান পার্টিসিপল ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে বসে, তাই এটি একটি কি নাউন। সকল জিরান নাউন, এবং সকল নাউনই কি আবার কি জিরান নয়। সাধারণত আমরা একটু উদাহরণের মাধ্যমে পড়ি, তাহলে বিষয়গুলো একটু সহজ হবে। যেমন প্লেইং, দেখো তো এটা কিভাবে বসছে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের ন্যায় বসছে, মানে প্লেইং ফুটবল পুরোটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ন্যায় বসছে। তোমরা খুব ইজিলি মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যখন কোন একটি শব্দ বাক্যের শুরুতে নাউন হিসেবে কাজ করে সেটাকে আমরা জিরান বলতে পারি। তাহলে এখানে প্লেইংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জিরান। আবার দেখো, 2+V1 যুক্ত হয়ে যখন কোন একটা শব্দ বাক্যের শুরুতে বসে অথবা সাবজেক্ট রূপে কাজ করে তাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ। এখন দেখো পরবর্তী বাক্যটা যদি আমরা যদি লক্ষ্য করি, বলছি ক্রাইং। এখন ক্রাইংটা কি ভাই? এখন দেখো এ কিন্তু সেন্টেন্সের শুরুতে বসে নেই প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখো বাক্যটা আই স এ ক্রাইং গার্ল, এইখানে এই যে দেখো ক্রাইং গার্ল অথবা ক্রাইং বেবি, আমি যখন পেট বেঁচে পড়াই সাধারণত গার্ল দিয়ে পড়াইছিলাম, এই জন্য আমার ওইটাই এখনো মনে আছে। আচ্ছা ওকে, দেখো তাহলে আমাদের কি বলতেছে, আমাদের বলছে যে আই স এ ক্রাইং গার্ল অথবা বেবি যেটাই হোক। এখন দেখো এই বাক্যটায় এখানে গার্ল অথবা বেবি তুমি যেটাই কাউন্ট করো এর পূর্বে কি আছে? ক্রাইং। তাহলে এই বাক্যটা সাধারণত কি হইল ভাইয়া? এই বাক্যটা সাধারণত গার্লের অবস্থা অথবা বেবির অবস্থাটা নির্ধারণ করতেছে। আমরা জানি যদি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই সকল বিষয় নিয়ে কথা বলে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের একটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। তাহলে মনে রাখতে হবে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে একটা পার্টিসিপল। তাহলে দেখো আমরা কি বললাম, জিরান্ডের পরেও নাউন বসতে পারে, ইনফিনিটিভের পরেও নাউন বসতে পারে, আবার ক্রাইং মানে কি পার্টিসিপল এর পরে আমাদের নাউন বসতে পারে। এখন দেখো আমরা একটা শর্টকাট শিখবো, প্রিপোজিশন এবং আর্টিকেল। প্রিপোজিশন এবং আর্টিকেল এরপরে যদি একটি মাত্র শব্দ থাকে অথবা কোনো ওয়ার্ড থাকে সেটা হচ্ছে আমাদের নাউন। কিরকম? উই আর কংগ্রাচুলেটিং মাই ব্রাদার অন অনেস্টি। এই যে দেখো অনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, অনের পরে কি আছে আমাদের অনেস্টি। তাহলে প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়? আমাদের নাউন হয়ে যায়। এখন দেখো হি ইজ এ ম্যান অফ লেটার্স, এখানে ম্যান অফ লেটার্স যদি একটা ফ্রেজ, এটাকে বলা হয় জ্ঞানী, কিন্তু এখানে কথা হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে দেখো ম্যানটা হচ্ছে এখানে কি সাধারণত নাউন। আচ্ছা, এরপর আমরা একটা রুলস দেখবো, অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটি থাকবে তাই কি নাউন। এটা আমরা খুব ইজিলি জানি, অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা নাউন। যেমন ইম্পর্টেন্ট, ইট ইজ এ ইম্পর্টেন্ট জব, তাহলে ইম্পর্টেন্টের পরে জবটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ নাউন। আবার দেখো আমরা জানি দা আর অফের মাঝখানে যেটা বসে সেটা কি নাউন রূপে কাজ করে। এই যে দেখো দা হচ্ছে একটা আর্টিকেল,
আর অফটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। তাহলে দ্য আর অফ মাঝখানে যেটা বসে সেটাই আমাদের নাউন। এখন আমাদের নাউন কিছু গ্রামাটিক্যাল কিছু সিগমেন্ট আছে। কিরকম দেখো, নাউনের সাথে যদি সাফিক্স যুক্ত করা হয় সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিরকম দেখো, নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে কি? নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। এখন দেখো ফাদার, ফাদার সাধারণত কি পিতা বা বাবা, যখন এর সাথে এল ওয়াই যুক্ত হয় তখন হয় ফাদারলি, মানে কি পিতৃসুলভ। আবার দেখো নাউনের সাথে যখন এ এল যুক্ত হয়, নাউনের সাথে যখন এ এল যুক্ত হয়, যেমন ধরো নেশন, এটা কিন্তু একটা নাউন ছিল, কিন্তু এর সাথে এ এল যুক্ত হয়ে এটা কি কি এটা হয়ে গেছে একটা ন্যাশনাল, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো ভার্বের সাথে যদি এ এল যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। কিরকম, যেমন দেখো প্রপোজ, প্রপোজটা হচ্ছে একটা ভার্ব, প্রস্তাব করা, এর সাথে এ এল যুক্ত হলে কি হয়? প্রপোজাল, তখন সেটা নাউনে কনভার্ট হয়ে যায়। এরপরে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, আরেকটা হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। যেমন কুইক, কুইক হচ্ছে কি আমাদের একটা সাধারণত মানে দ্রুততা বোঝায়, এরকম একটা বৈশিষ্ট্য বোঝায়। তাহলে এর সাথে এলয় যুক্ত হলে কুইকলি, দ্রুততার সাথে, তাহলে সাধারণত এটা আমাদের কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ থেকে এলয় যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়ে যায়। এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু সাফিক্স যুক্ত হয়ে শব্দগুলোকে চাইলে কি হয়ে যায়? নাউন রূপে পরিণত হয়। কিরকম, যেমন মেন্ট, শন, শন, ইয়ার, ই ই ই, টিএইচ, নেস, অর, সিই, এ এল, এরকম অনেকগুলো শব্দ আছে। এইসব শব্দগুলো যখন কোনো একটা শব্দের পরে বসে তাহলে সেই শব্দগুলো নাউন হয়ে যায়। যেমন ইমপ্রুভ ছিল, ইমপ্রুভ থেকে কি কি হয়েছে? মেন্ট যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে গেল? ইমপ্রুভমেন্ট। আবার কনফিউজ ছিল, কনফিউজ একটা ভার্ব, এর সাথে সংযুক্ত হয়ে কনফিউশন হয়ে গেছে, কনফিউশন। আবার কন্ট্রিবিউট ছিল ভার্ব, কন্ট্রিবিউটের সাথে টিআইওএন যুক্ত হয়ে গেছে, কন্ট্রিবিউশন। তো এইভাবে সাধারণত এই শব্দগুলো আমি তোমাদের এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিব, এই শব্দগুলো তোমরা সেইখান থেকে খুব সুন্দর মতো করে পড়ে নিবা। তাহলে অনেকগুলো শব্দ আছে। এখন দেখো আমরা একটু ক্লাসিফিকেশনে যাব, সেখান থেকে কাউন্টেবল আর আনকাউন্টেবলটা বের করব। আচ্ছা, এখন দেখো কি বলতেছে প্রপার নাউন। আমরা জানি নাউন সাধারণত কয় প্রকার? দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কিরকম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলা হয় কোনটা? সেটা তো আলাদাভাবে একটা পার্ট। এখন দেখো, এখন কথা হচ্ছে প্রপার নাউনটা কিরকম? ফাহিম, ফাহিমটা কি? দেখো তুমি ধরো কোনো কারণে ধরো একটা রুমের মধ্যে প্রবেশ করলা বা বাসে প্রবেশ করলা, সেখানে তুমি তোমার একটা ফ্রেন্ডকে দেখলা যার নাম হচ্ছে ফাহিম। তাহলে পুরো বাসের মধ্যে তুমি একজনকে নির্দিষ্ট করে ফেললা, তাহলে অবশ্যই ফাহিমটা হচ্ছে কি একটা প্রপার নাউন। আচ্ছা, এখন ধরো বাসের মধ্যে ছেলে মেয়ে সবাই আছে, তুমি তার মধ্যে ফাহিমকে একজন ছেলে হিসেবে মেজার করলা, তাহলে সেই ক্ষেত্রে এখানে বয়টা কি? সকল ছেলেদের মধ্যে ফাহিম কি একজন সাধারণ ছেলে বা সাধারণ নাম বুঝাইতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি এটা কি একটা কমন নাউন। আবার ধরো পুরো বাসের মধ্যে যতগুলো ছেলে আছে সবাইকে তুমি একটা টিম তৈরি করতে বললা, তো এই যে দেখো ওরা সবাই যদি একটা টিম তৈরি করে, আবার ধরো মেয়েরা যদি একটা টিম তৈরি করে, সাপোজ ধরো তোমরা টুয়ে গেলা, তাহলে তোমরা তোমাদের ছেলে ফ্রেন্ডরা হচ্ছে একটা টিম, মেয়ে ফ্রেন্ডরা হচ্ছে একটা টিম, তাহলে তোমরা কি একটা সঙ্গ তৈরি করে ফেললা বা একটা গোষ্ঠী তৈরি করে ফেললা, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এখন ওয়াটার, গোল্ড, এই জিনিসগুলো না আমরা আসলে গুনতে পারি না, এই জিনিসগুলো আমরা কি করি? সাধারণত পরিমাপ করি। পরিমাপটা কিভাবে? যেমন ধরো আমরা কখনো বলবো না এক ফোঁটা পানি, আমরা বলবো কি এক এক গ্লাস পানি অথবা এক জগ পানি, এভাবে কিন্তু সাধারণত আমরা কথাগুলো বলি। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা সাধারণত ম্যাটেরিয়াল নাউন যেগুলো আছে, গোল্ড, তারপর হচ্ছে সাধারণত কি ওয়াটার, জুস, এই জিনিসগুলো হচ্ছে আমরা রাইস, এগুলো আমরা কখনো নর্মালি গুনি না, এগুলো আমরা কি করি? পরিমাপ করি। তাহলে যা আমরা গুনতে পারি না অথবা গুনতে চাইলেও গুনি না কিন্তু আমরা পরিমাপ করি, সেগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? যেগুলো আমরা গুনতে পারি না, পরিমাপও করতে পারি না, আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে আমরা কল্পনা করি যে হ্যাঁ এটা এরকম। যেমন ধরো তোমরা তোমাদের কোনো একটা টিচার বা তোমাদের কোনো একটা ফ্রেন্ডকে দেখে বুঝলা যে সে অনেক অনেস্ট, তো এই যে সে একটা অনেক অনেস্ট, এখন এই বিষয়টা তো তোমাদের কোনো ধারণা নাই, মানে এই সম্পর্কে তোমরা কি কোনো কারোর সাথে কোনো তুলনা করতে পারবো না বা বলতে পারবো না যে সে কতটা অনেস্ট, এটা কখনো গুণে শেষ করতে পারবো না, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো ফাহিম একজন ছেলে, ওকে আমরা গুনতে পারি। বয় একজন হতে পারে, দুজন হলে বয়েস। টিমে কজন আছে সেটা আমরা গুনতে পারি। তো এই জিনিসগুলো কিরকম? এই যে আমরা গুনতে পারি, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি আমাদের কাউন্টেবল নাউন। এখন কথা হচ্ছে ওয়াটার আর হচ্ছে অনেস্টি, এগুলোকে কিন্তু আমরা গুনতে পারি না, আমরা কি করি? একটাকে পরিমাপ করি, আর একটাকে গুনতে পারি না, পরিমাপ করতে পারি না, তাহলে এগুলোকে বলবো আমরা আনকাউন্টেবল নাউন। এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে কি হতে পারে দেখো,
কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে আমরা চাইলে এস বাই এস যুক্ত করতে পারি। একটু আগে যেটা বললাম যে একজনের জায়গায় দুজন হলে কি হবে, বয়েস হয়ে যাবে। আবার দেখো আমরা চাইলে কাউন্টেবলের সাথে আর্টিকেল ইউজ করতে পারি, যেমন এ বয়, দা বয়, এভাবে চাইলে আমরা আর্টিকেলও ইউজ করতে পারি। এরপরে দেখো আমাদের, আমি একটু আগে বলছি প্রপার নাউন, কমন নাউন আর হচ্ছে কালেকটিভ নাউন, এই তিনটা তারা কি, তারা হচ্ছে কাউন্টেবল নাউন। আর হচ্ছে দেখো আমরা যদি অপোজিট পাশে যদি দেখি, আমাদের এখানে কি আছে, আনকাউন্টেবল নাউন আছে। আনকাউন্টেবল নাউন কি হচ্ছে, এখানে আমাদের মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো আমরা এস বাই এস যুক্ত করতে পারবো না, কেননা ওয়াটার এর সাথে আমাদের কখনো এস বাই এস যুক্ত হয় না। আর্টিকেল আমরা ব্যবহার করতে পারবো না, কখনো এ সুগার, দা সুগার এরকম কখনো হয় না। আর ম্যাটেরিয়াল অ্যাপসটা কি, আনকাউন্টেবল নাউন। এখন আমি কিছু শব্দ দিয়ে দিছি, যেমন এ ক্লাইমেট, ক্লায়েন্টস, এ হিউম্যান বিং, হিউম্যান বিংস, জব, এ জব, জবস, লাভ, এ মেশিন। এগুলো তোমরা একটু পড়ে নিবা, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর পাশে যেগুলো দিছি এগুলো হচ্ছে ওইগুলারই আরেকটা আনকাউন্টেবল নাউন। এখন এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার। সাধারণত তোমরা মনে রাখবা কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে আমি দেখলাম এখানে কিছু কাউন্টেবল ডিটারমিনার তোমাদের উল্লেখ করে দিছি, আর হচ্ছে কিছু নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল ডিটারমিনার উল্লেখ করে দিছি। তাহলে ভাই এই যে বোথ, এই জিনিসটা কি, এই যে বোথ এই জিনিসটা কি, এখন তোমাদের মনে রাখতে হবে এই বোথের পার্টটা কিভাবে আমরা মনে রাখবো। এইটা হচ্ছে সাধারণত ধরো কোন একটা শব্দ দিচ্ছে, যে শব্দটা মনে করো আনকাউন্টেবল নাউন, কিন্তু তোমার অপশনে কোনো আনকাউন্টেবল ডিটারমিনার নাই, সেক্ষেত্রে আমরা কি করব, বোথ থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। এভাবে সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা সাধারণত একটু বলে আসছি যে আমরা আনকাউন্টেবল নাউনকে কি করতে পারবো না, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করতে পারবো না বা এস বাই যুক্ত করতে পারবো না, কিন্তু আমরা চাইলে এর সাথে ফ্রেজ যুক্ত করে এটাকে আবার নতুন করে তৈরি করতে পারি, বা ফ্রেজ যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি। কিরকম দেখো, যেমন আমি প্রথমে যদি কল্পনা করি এ পিচ অফ অ্যাডভাইস, দেখো এ পিচ অফ অ্যাডভাইস, তাহলে আমি চাইলে এর সাথে যেহেতু এসবি যুক্ত করতে পারবো না, তাহলে পূর্বে যুক্ত করে দিবি কি টু পিসেস অফ অ্যাডভাইস বা থ্রি পিসেস অফ অ্যাডভাইস। এভাবে চাইলে আমরা আনকাউন্টেবল নাউনকেও চাইলে আমরা কি সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটা ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। আমি একটা শর্টকাট তৈরি করে দিয়েছি তোমাদের জন্য, যে প্যাড প্লাস নাউন। প্যাড কি, এতে আমি বুঝাইতে চেয়েছি তোমাদের যে আর্টিকেল, আর্টিকেলের পরে আমাদের কি হবে, যে শব্দটা থাকবে সেটা হচ্ছে নাউন। আরেকটা হচ্ছে আমরা এ দিয়ে কি বুঝাইছি, আচ্ছা সরি, ওকে দেখো পি দিয়ে কি বুঝছি, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেটা কি আমাদের নাউন, অ্যাডজেক্টিভ অথবা আর্টিকেল, দুইটার পরে যে শব্দটা থাকবে সেটা আমাদের কি নাউন। এবং ডিটারমিনার, ডিটারমিনারের পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে আমাদের নাউন। এখন দেখো তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, হি লিভস ইন ঢাকা, এই যে দেখো ইনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, এরপর আমাদের একটা মাত্র শব্দ সেটা কি আমাদের নাউন। আবার দেখো সালমান ওয়াজ অ্যাডমায়ার ফর হিজ সিনসিয়ারিটি, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরেও কিন্তু একটা মাত্র শব্দ থাকবে সেটা কি আমাদের নাউন হয়ে যায়। আচ্ছা, অ্যাডজেক্টিভ অথবা আর্টিকেল, হি ইজ এ স্মার্ট বয়, এই যে এটা আর্টিকেল, আর্টিকেলের পরে স্মার্টটা হচ্ছে আমাদের কি, স্মার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বয়টা হচ্ছে কি আমাদের নাউন। ওকে, তাহলে আমি একটু নিচে করে দিই। ওকে, এরপরে দেখো, এরপরে আমাদের কি বলতেছে, ডিটারমিনার। ডিটারমিনার কিরকম, মেনি স্টুডেন্টস গেট অ্যাডমিটেড ইনটু পাবলিক ইউনিভার্সিটি, এই যে দেখো স্টুডেন্টসটা হচ্ছে আমাদের নাউন আর মেয়েটা হচ্ছে আমাদের ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে আমাদের নাউন। এখন দেখো ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে অফ বসলে কমন নাউন হয়ে যায়। এখন দেখো আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। যেমন ধরো গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, তাহলে দেখো এইখানে গোল্ডটা আমরা কি কি পরে আসছি, গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। কিন্তু যখন এটাকে এভাবে ইউজ করা হবে যে দ্য গোল্ড অফ আফ্রিকা, তাহলে কিন্তু এটাকে আফ্রিকার গোল্ডকে মিন করতেছে, তাহলে আফ্রিকার গোল্ডকে মিন করলে তখন এই গোল্ডটা হয়ে যাবে আমাদের কমন নাউন। আবার দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টিটা কি ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, পাশাপাশি এটা কি এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু যখন দা আর অফের মাঝখানে বসতেছে তখন কোন একজন ব্যক্তির সাধারণ মানে গুণবাচক কিছু বোঝানো হইতেছে, সেই ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে একটা কমন নাউন। আচ্ছা, আমরা দা প্লাস নাউন অফ, এটা আমরা একটু আগে পড়ে আসছি, তাই এখানে আর আলোচনা করব না। ওকে, এখানে মোটামুটি সহজ। এখন দেখো গ্রামাটিক্যালি সেন্টেন্স সিকোয়েন্স, গ্রামাটিক্যালি সেন্টেন্স সিকোয়েন্স কি, মানে আমরা কিভাবে সেন্টেন্স গুলো ইউজ করব বা এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য করব। যেমন আমরা একটা এক্সাম্পলটা দেখি, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে দেখো শেষের শব্দটা কি আমাদের নাউন, নাউনকে মডিফাই করে কি হয় অ্যাডজেক্টিভ, আর তার আগে কি বসতে পারে আর্টিকেল। মানে এইটা হচ্ছে সেন্টেন্সের একটা সিকোয়েন্স, যে তুমি যদি বসাইতে চাও সেন্টেন্সটাকে যদি গুছাইতে চাও তাহলে মনে রাখতে হবে
সবার শেষে দিতে হবে তোমাকে নাউন, নাউনকে মডিফাই করে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মডিফাই করে হবে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে আবার অ্যাডভার্ব আসতে পারে, যে সেন্টেন্সটা আরো পাওয়ারফুল হবে। আর তার আগে একটা চাইলে ডিটারমিনার ইউজ করতে পারে। তো এইখানে আমরা যে বিষয়টা বুঝলাম যে আমাদের সেন্টেন্সটা কিভাবে আসবে, দেখো অ্যাচিভমেন্ট, আমি সবার শেষটা বুঝাই। অ্যাচিভমেন্ট একটা নাউন, কেমন অ্যাচিভমেন্ট? ইফেক্টিভ অ্যাচিভমেন্ট। ইফেক্টিভটা কতটুকু ইফেক্টিভ? হাইলি ইফেক্টিভ। হাইলিটা কতটুকু? ভেরি হাইলি। আর হচ্ছে একটা আর্টিকেল। ওকে, এখন দেখো আমাদের এই জায়গাটা একটু সমস্যা হয় এই ডিটারমিনারগুলো নিয়ে, যে দিস দ্যাট দিস দোজ। এখন এই দিস দ্যাট দিস দোজটা আমরা কিভাবে ইউজ করবো? দেখো এই দিস আর হচ্ছে এই দিস, এই দুটো হচ্ছে আমাদের প্রেজেন্ট হিসেবে ইউজ করবে। কিভাবে ইউজ করবে? প্রেজেন্ট হিসেবে। আর দেখো এই দ্যাট আর হচ্ছে এই দোজ, এই যে কি রেফার করবে? রেফার করবে হচ্ছে পাস্ট হিসেবে। আর দেখো এই উপরে দিস আর হচ্ছে দ্যাট, উপরে দিস আর হচ্ছে দ্যাট, এই দুইটা আবার কি করবে? এই দুটো হবে আবার সিঙ্গুলার। কিন্তু নিচের দিস আর দোজ, এই দুটো কি হবে? এই দুটো আবার হবে প্লুরাল। যেমন ধরো দিস ইজ এ বিউটিফুল গার্ডেন ইন দ্য ভিলেজ, তাহলে এইখানে দেখো এই যে ধরো গার্ডেন, গার্ডেনটা সিঙ্গুলার না, এই জন্য হয়েছে কি আমাদের দিস, আর এর সাথে আমাদের ভার্বটা কি হবে? ইজ প্রেজেন্ট হবে। আবার দেখো দ্যাট, দ্যাটটা পাস্ট, কিন্তু আমাদের ভার্বটা কি হবে? ভার্ব পাস্ট হবে। আচ্ছা, কিন্তু এরা কিন্তু কি সিঙ্গুলার। আবার দেখো দিজ আর মেনি বিউটিফুল গার্ডেন্স, তাহলে যে মেনি বিউটিফুল গার্ডেন্স প্লুরাল, আর দিজের পরে আমাদের নাউনটাও প্লুরাল হয়, ভার্বও প্লুরাল। আচ্ছা, আবার দোজ, দোজ প্লুরাল পাশাপাশি কি পাস্ট, তাহলে এই তো। কাইন্ড অফ টাইপ অফ, কাইন্ড অফ টাইপ অফ নিয়ে খুবই সহজ একটা ব্যাখ্যা হচ্ছে, তুমি মনে রাখবা কাইন্ড অফ টাইপ অফ, এইটা সাধারণত তোমাকে অপশনে দিবে। তো তোমাকে বুঝতে হবে কখন আমি কাইন্ড অফ ইউজ করবো নাকি কাইন্ডস অফ ইউজ করবো, টাইপ অফ ইউজ করবো নাকি টাইপস অফ ইউজ করবো। মনে রাখতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে এরপরে নাউনটা। যেমন ধরো এইখানে নাউনটা দিলাম কি বুক, বই, তাহলে একটি, একটি বই হলে কাইন্ড অফ, মানে এর সাথে কোনো এসবে যুক্ত হবে না। কিন্তু বুকস যখন বলে দিবে প্লুরাল, তাহলে এখানে কি কাইন্ডস হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি, এরপরে আমরা দেখবো হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা একটু লক্ষ্য করি, প্রোনাউনটা কি বলছে। ওকে, প্রোনাউনটা আমরা আগে এইটুকু একটু পড়ে নিব। সেটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে পসেসিভ প্রোনাউন। এখন এই জায়গাটায় আমাদের সবচেয়ে বেশি সমস্যাটা হয়, আমরা এইগুলোর মধ্যে বুঝতে পারি না যে কোনটা পার্সন ভেদে কিরকম চেঞ্জ হয়। যেমন আমি তোমাদের এখানে বোঝার সুবিধার্থে শর্টকাট করে দিচ্ছি, যেমন আই আর হচ্ছে উই, আই আর উই এই দুটো হচ্ছে কি আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। আর দেখো আমাদের ইউ, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন, হি সি সবগুলোই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এখন কথা হচ্ছে মেইন বিষয়টা কি, পার্সন ভেদে আমরা যদি চেঞ্জ দেখি, আই আর উই, উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, আর হচ্ছে হি সি দে ইট এগুলো হচ্ছে আমাদের থার্ড পার্সন। এর পাশাপাশি যে কোনো নাউনই হচ্ছে আমাদের থার্ড পার্সন, সেটা সিঙ্গুলার প্লুরাল ভেদে আরেকটু পরিবর্তন হতে পারে। অবজেক্টিভ প্রোনাউন কি? আইয়ের অবজেক্টিভ মি, পসেসিভ অবজেক্টিভ মাই, পসেসিভ প্রোনাউন মাইন, এভাবে বাকিগুলা তোমরা একটু দেখে নিবে। এখন দেখো আমরা সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে একটু আলোচনা করব। যেমন হি ইজ হি, সেই সে, হু ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, যে কি আমার চাইল্ডহুড বন্ধু ছিল। তাহলে দেখো এখান থেকে আমরা রুলস তৈরি করব, যেমন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে আমাদের প্রোনাউনের সবসময় কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম বসবে। আমাদের অক্সিলারি ভার্বের পরে প্রোনাউনের সবসময় কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। আবার দেখো, আবার হচ্ছে দেখো আমাদের সাবজেক্টিভ প্রোনাউনের পরে যে কোনো ভার্ব বসতে পারে। যে কোনো ভার্ব কিরকম? যেমন অক্সিলারি ভার্বও বসতে পারে, আবার চাইলে মেইন ভার্বও বসতে পারে। এখন আমরা অবজেক্টিভ প্রোনাউনের আরো দুটো রুলস দেখবো। আমরা একটু আগে দেখলাম সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউনের রুলস গুলো কিরকম আমাদের মনে রাখতে হবে। মেইন ভার্বের পরে সবসময় আমাদের অবজেক্টিভ প্রোনাউন হয়, মেইন ভার্বের পরে আমাদের সবসময় অবজেক্টিভ প্রোনাউন হয়। কিরকম? এই বাক্যটা যদি আমরা লক্ষ্য করি, যেমন আছে নো। আমরা এখন আলোচনা করবো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন নিয়ে। অবজেক্টিভ প্রোনাউন বিষয়টা কি? এখানে দেখো দুইটা রুলস আছে অবজেক্টিভ প্রোনাউনের। প্রথম রুলসটা কি? মেইন ভার্বের পরে আমরা চাইলে অবজেক্টিভ প্রোনাউন ইউজ করতে পারবো। তাহলে মেইন ভার্ব কোনটা? যেমন রহিম নোস মি, তাহলে এখানে নোসটা হচ্ছে কি আমাদের মেইন ভার্ব, আর মেইন ভার্বের পরে আমাদের কি হয়? অবজেক্টিভ প্রোনাউন হয়। আবার প্রিপোজিশনের পরে আমাদের কি হয়? অবজেক্টিভ প্রোনাউন। প্রিপোজিশনের পরে কি হয়? অবজেক্টিভ প্রোনাউন। তাহলে দেখো যেমন হি ইজ নোন টু মি, তাহলে এই যে টু প্রিপোজিশন, এরপর আমাদের অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভটা অনেক সহজ, এটা সাধারণত অধিকার অর্থে ব্যবহৃত হয়। যেমন দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, তাহলে এখানে আমাদের দেশ বা আমার দেশ এমন একটা অর্থ বোঝাতে সাধারণত কি আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়।
পসেসিভ প্রোনাউনটা একটু গুরুত্বপূর্ণ। এটা কি করে? এটা হচ্ছে নাউনের রিডান্ডেন্সি দূর করতে ব্যবহৃত হয়। নাউনের রিডান্ডেন্সি বলতে কি বোঝানো হয়? এটা হচ্ছে নাউন একটা বাক্যে কতবার ব্যবহার হয় সেই বিষয়টা নিয়ে কাজ করে। যখন দেখা যায় নাউনটা একটা বাক্যের মধ্যে বেশি কয়েকবার চলে আসে, তাহলে সেন্টেন্সের অর্থের সামঞ্জস্যতা থাকে না। এই জন্য কি করা হয়? এই বাক্যে নাউনের রিডান্ডেন্সি দূর করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন দেখো কি বলছে, রিমন হ্যাজ এ কম্পিউটার, হিজ কম্পিউটার। এই যে দেখো হিজ কম্পিউটার, একবার কম্পিউটার শব্দটা আসছে, দেন বেটার দেন মাই কম্পিউটার। এখন এই বাক্যে এই কম্পিউটার শব্দটা কয়বার চলে আসছে? দুইবার। যদি এইভাবে একাধিকবার একটা শব্দ ব্যবহার হয় বাক্যে, সেই ক্ষেত্রে কি হয়? বাক্যের মধ্যে সামঞ্জস্যতা নষ্ট হয়। এই জন্য নাউন যখন দুইবার বাক্যে চলে আসে, নাউনের রিডান্ডেন্সি দূর করতে আমরা পসেসিভ প্রোনাউনটা ব্যবহার করি। এরপরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত এখানে কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো মুখস্থ রাখলে মোটামুটি হয়ে যায়। যেমন অ্যাবেল, অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, প্রেজেন্ট, মাম, কিল, হার্ট, ইন্ট্রোডিউস। এইসব শব্দের পরে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন সামি অ্যাবসেন্ট হারসেলফ, সামি অ্যাবসেন্ট হারসেলফ অ্যামং দ্য মিটিং, ফ্রম দ্য মিটিং। তাহলে এই বাক্যে কি হইল? এই বাক্যে এই যে অ্যাবসেন্ট আছে, এখন এর নিজের অবস্থানটা, সামি যে এই অ্যাবসেন্ট রয়েছে, এই বিষয়টা এখানে ক্লিয়ার করতে সাধারণত আমাদের কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এরপরে আমাদের আরেকটা রুলস হচ্ছে ওয়ান আর হচ্ছে ওয়ান্স। সাবজেক্ট আকারে যদি ওয়ান বসে তাহলে অবজেক্ট আকারে কি হবে? ওয়ান্স। আর অবজেক্ট আকারে যদি ওয়ান্সটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হিজ অথবা হার ইউজ করব। যদি আমরা এক্সাম্পল দেখি, ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস। আবার ওকে, ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস। তাহলে এইখানে যদি বাই এনি চান্স কোনো কারণে ওয়ান্সটা না থাকে তাহলে আমাদের কি হবে? হিজ অথবা হার প্যারেন্টস। এটা আমাদের রাইট অ্যান্সার। পার্সন ভেদে সাধারণত প্রোনাউনের একটু পরিবর্তন হয়। এটা আমরা একটু নিচে যাই। ওকে, আমরা নিচে একটু ক্লিয়ারলি পড়বো এটা। ওকে, দেখি তাহলে এখানে দুটো সেন্টেন্স আছে, সেন্টেন্সের মাধ্যমে বুঝে ট্রাই করি আমরা। আই, ইউ অ্যান্ড ফাহাদ উইল বি পানিশড ফর দ্য মিস্টেক্স। তাহলে পার্সন ভেদে সাধারণত নেগেটিভ এবং পজিটিভ দুইটা অর্থ ভিউ করে। প্রথমত হচ্ছে যখন আই, ইউ মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যখন থাকে বাক্যে, তখন ওই বাক্যটি সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে। এ দ্বারা বোঝানো হয় যে সবসময় কোনো খারাপ কাজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সবসময় নিজের দিকে দোষটা আগে চাপানো উচিত, ইভেন তারপরে বাকিদের বলা উচিত। কিন্তু পুরস্কৃত হওয়ার ক্ষেত্রে বা রিওয়ার্ড বা কোনো সম্মান সূচকের ক্ষেত্রে সবসময় সেকেন্ড পার্সনকে আগে প্রেফার করা হয়, তারপর হচ্ছে থার্ড পার্সন, তারপরে নিজেকে প্রেফার করা হয়। এই জন্য মনে রাখতে হবে কোনো পজিটিভ বাক্য আসলে সেটা হচ্ছে 2 3 1, আর যদি নেগেটিভ বাক্য হয় সেক্ষেত্রে 1 2 3। এখন এখানে একটা বিষয় আমরা যদি খেয়াল করি, এটা খুবই সহজ, আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসছি। যদি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয় বা যদি দুইটা জিনিস নিয়ে কথা বলা হয় তাহলে হচ্ছে ইচ আদার। আর যদি দুইয়ের অধিকের বিষয় নিয়ে কথা বলা হয় বা তুলনা করা হয় সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার। প্রোনাউনের আরেকটা সিকোয়েন্স আছে। প্রোনাউনের একটা সিকোয়েন্স কিরকম, সেই সিকোয়েন্সটা আমরা যদি লক্ষ্য করি, একটু ওয়েট করি আমরা। ওকে, এটুকু আমি একটু কমিয়ে দিই, তাহলে এখানে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে। এখন দেখি দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি কোনো বৈশিষ্ট্য বোঝায় তাহলে প্রথমটা হচ্ছে ওয়ান, পরটা হচ্ছে দ্য আদার। এটা হচ্ছে প্রোনাউনের একটা সিকোয়েন্স। যদি তিনটা বিষয় নিয়ে কথা বলে তাহলে হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে অ্যানাদার, আর হচ্ছে দ্য আদার। যদি তিনের অধিক বা একাধিক বিষয় নিয়ে যদি কথা বলে তাহলে মনে রাখতে হবে এখানে সিকোয়েন্সটা একটু পরিবর্তন হবে। কিরকম আমরা একটু দেখি, দেয়ার আর 50 স্টুডেন্টস, ওয়ান ইজ ব্রিলিয়েন্ট, তাহলে ওয়ান ইজ ব্রিলিয়েন্ট। ওকে, ওয়ান। অ্যানাদার, আরেকজন। ওকে, তারপরে দ্য আদার, অন্যজন। তাহলে এই 50 জনের মধ্যে অলরেডি 3 জনের নিয়ে কথা বলা হয়ে গেছে, তাহলে আর আছে কতজন? 47 জন। এখন এই 47 জন যেহেতু নির্দিষ্ট, তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে হবে দ্য আদার্স। আমি একটা নোট লিখে দিছি, তোমরা একটু পড়ে নিও যে আদার্স বসে অন্যান্য ব্যক্তি বা বস্তুর, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। কিরকম? যেমন দেয়ার আর 50 স্টুডেন্টস, এখানে দেয়ার আর 50 স্টুডেন্টস না বলে যদি দেয়ার আর সাম স্টুডেন্টস বলতো তাহলে আমরা এখানে দ্য আদার্স না ইউজ করে আমরা এখানে ইউজ করতাম কি? শুধুমাত্র আদার্স। ওকে। নান বাট মনে রাখতে হবে, নান বাটের পরে সাবজেক্ট এবং অন্যান্য সকল বাটের পরে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে নান বাটের পরে কি? নান বাটের পরে আমাদের সবসময় সাবজেক্টিভ প্রোনাউন, অন্যান্য বাটের পরে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, প্রোনাউনে রেফার করে। ওকে, অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, আমরা একটু অ্যান্টিসিডেন্ট একটু দেখি। খুবই সহজ, মনে রাখতে হবে যে একটা বাক্যে সাধারণত অ্যান্টিসিডেন্টের বাংলা কি? এটা হচ্ছে পূর্বপদ। পূর্বপদ জিনিসটা কি? এটা হচ্ছে কোন একটা নাউন বা প্রোনাউন পূর্বে থাকবে, সাধারণত নাউন বেশি ক্ষেত্রে থাকে। ওই নাউনকে মিন করে পরবর্তীতে
ওইটার অনুসারেই আমাদের কি একটা প্রোনাউন আমরা ইউজ করি। যেমন মনির ইজ গেটিং ফার্স্ট প্রাইজ ফর, এই যে ফরের পরে যে হিসটা আসছে এটা কার উপর মিন করে আসছে? অবশ্য মনির উপরে মিন করে আসছে। তাহলে মনির সম্পর্কে পরবর্তীতে যে কথাটা বলা হবে এইটা হচ্ছে রেফার করতেছে। এই রেফার করাটা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট। এখন হচ্ছে আমরা একটু দেখবো হচ্ছে এগুলো সহজ, আমরা একটু হু হোমের ব্যাখ্যা দেখবো। আরেকটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন বিষয়টা কি? সাধারণত কোশ্চেনে কি থাকে? ডাব্লিউএইচ কোশ্চেন, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। কিন্তু আমাদের এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের নর্মাল একটা সেন্টেন্সের সিকোয়েন্স ওয়াইজ হবে। কিরকম? যেমন আমরা যদি প্রথম সেন্টেন্সটা যদি একটু দেখি, প্রথম সেন্টেন্সে যদি একটু আমরা যদি লক্ষ্য করি, যেমন হচ্ছে কি আই ডোন্ট নো হোয়ার ডাজ হি লিভ। ওকে, এখানে একটা বাক্যটা একটু সমস্যা আছে, একটু ভুল। আমি বাক্যটা একটু গুছিয়ে লিখি যদি আমরা আমরা এমবেডেড কোশ্চেন লিখতে যাই। আচ্ছা, নিচে অলরেডি আমি লিখে ফেলি। যেমন এখানে বলছে আই ডোন্ট নো। এমবেডেড কোশ্চেনের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের পরে একটা ক্লোজ আসবে। ডাব্লিউএইচ কোশ্চেনের পরে একটা কি আসবে? ক্লোজ। যেমন এখানে বলছে কি হোয়ার ডাজ হি লিভ, এইখানে এইটুকু পরিবর্তন হয়ে যাবে হোয়ার হি লিভস এবং শেষ হবে একটা ফুল স্টপ। এইটুকু হচ্ছে পার্থক্য। এমবেডেড কোশ্চেনে সাধারণত এমবেডেড কোশ্চেনে ডাব্লিউএইচ কোশ্চেন থাকা সত্ত্বেও এর পরবর্তী সেন্টেন্সটা কি হয়? সিম্পল সেন্টেন্স হয়। এখন আমরা মেইন পড়াটা পড়বো, সেটা হচ্ছে হু হুএভার, হোম হোমএভার। এখন হু হুএভার, হোম হোমএভারের মধ্যে পার্থক্য কি? খুবই সহজ, আমরা এক্সাম্পলের মাধ্যমে খুবই ইজিলি বুঝতে পারবো। ধরো আমাদের হু আর হচ্ছে হুএভার, এই দুটো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তাহলে আমরা এখানে কখন হু আর কখন হুএভার বসাবো? দেখো, এখন হু বসানোর ক্ষেত্রে আমাদের একটা রুলস মনে রাখতে হবে, পূর্বে যদি আমাদের নাউন বা প্রোনাউন থাকে আর পরে যদি ওই নাউন বা প্রোনাউন অনুসারেই ভার্ব থাকে শেষ, তাহলে হচ্ছে হু। আর পূর্বে যদি কোনো নাউন বা প্রোনাউন না থাকে বা অনির্দিষ্ট থাকে এবং পরে যদি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে হুএভার। সহজ ভাষা বলতে গেলে পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে হচ্ছে হু, আর পূর্বে যদি নাউন বা প্রোনাউন না থাকে তাহলে এবার আসবে। আর উভয় ক্ষেত্রে যদি শেষে যদি ভার্ব থাকে তাহলে হচ্ছে হুএভার। আর যদি ওকে, আচ্ছা, তাহলে এটা আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিই। এই জায়গাটায় আমাদের মনে রাখতে হবে যে পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকে এবং পরে যদি ভার্ব থাকে তাহলে হচ্ছে হু, আর পূর্বে নাউন বা প্রোনাউন নাই মানে অনির্দিষ্ট তাহলে পরবর্তী হবে কি হু এভার। আমরা যদি আরেকটা রুলস খেয়াল করি, হোম আর হচ্ছে হোম এভার। হোম এবং হোম এভারের ক্ষেত্রে কি দেখবো? এই জায়গাটা দেখো, হোম, হোমের পূর্ব নাউন বা প্রোনাউন, পরেও নাউন বা প্রোনাউন। কিন্তু হোম এভারের ক্ষেত্রে কি পূর্বে নাউন বা প্রোনাউন নাই কিন্তু পরে কি আছে? নাউন বা প্রোনাউন। আচ্ছা, আমরা আরো সহজে মনে রাখতে পারি যে হুএভার আর হচ্ছে হোমেভারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা পূর্বে প্রিপোজিশন থাকে। যখনই দেখবা পূর্বে প্রিপোজিশন তাহলে চোখ বন্ধ করে মনে রাখবা এটা হচ্ছে হুএভার অথবা হোমেভার, যে কোনো একটা হবে। তাহলে কোনটা হবে? পরে যখন ভার্ব থাকবে তখন হচ্ছে হুএভার, আর যখন পরে যখন সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে হোমেভার। এখন আমরা একটু আলোচনা করবো অ্যাডজেক্টিভ নিয়ে। এখানে কিছু শব্দ দিছি যে সাধারণত এই সকল সাফিক্স গুলো যদি শব্দগুলোর সাথে যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। আমি মেইন রুলস গুলো তোমাদের পড়াবো, এগুলো খুবই সহজ রুলস, এগুলো তোমাদের জন্য দিছি, তোমরা একটু পড়ে নিবা। লিঙ্কিং ভার্ব থেকে শুরু করব। লিঙ্কিং ভার্বটা কি? কিছু কিছু ভার্ব আছে যেগুলো বাক্যে বসে এবং এই সকল ভার্বের পরে সাধারণত আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হয়, কিন্তু লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যার পরে অ্যাডভার্ব না হয় উল্টারও অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কিরকম? দেখো, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে দেখো টেস্ট, টেস্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এরপরে একটা মাত্র শব্দ আসলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এরপর হচ্ছে আবার দেখো লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা শব্দ আসে তাহলে একটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব আর একটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, লিঙ্কিং ভার্বের পরে যদি প্রিপোজিশন আসে, লিঙ্কিং ভার্বের পরে যদি প্রিপোজিশন আসে তাহলে আমাদের কি হবে? লিঙ্কিং ভার্বের পরে প্রিপোজিশন আসলে সবসময় মনে রাখতে হবে ডিরেক্ট আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমরা তিনটা রুলস কি শিখলাম? লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ আসলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দুটি মাত্র শব্দ আসলে একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি আমাদের লিঙ্কিং ভার্বের পরে প্রিপোজিশন চলে আসে তাহলে হবে অ্যাডভার্ব। আচ্ছা, পাশাপাশি যদি দুটি নাউন বসে তাহলে সেক্ষেত্রে কি হয় মনে রাখবা। যেমন ধরো মাহমুদুল ইজ এ কোচিং স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে নাউন, কোচিংটা হচ্ছে আমাদের নাউন, কিন্তু পাশাপাশি দুইটা নাউন যখন বসে তখন মনে রাখতে হবে আমরা নাউনের মধ্যে পড়ে আসছিলাম একটু আগে যে আমাদের সেন্টেন্সে খেয়াল রাখতে হবে সাধারণত সবার শেষে বসবে নাউন, তার আগে হবে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন হওয়া সত্ত্বেও যখন এই কোচিংটা যখন অ্যাডজেক্টিভে নিয়ে কাজ করে তখন এটাকে বলা হয় নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ অথবা নাউন অ্যাডজেক্টিভ। ফরমেশন অফ অ্যাডজেক্টিভ এখন আমরা একটু দেখি। আমরা একটু পরে আসছি যে নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে অথবা এ যুক্ত করলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ।
আমি এই বাক্যটা ধরো মনে করো আমি কার্ডটাকে নাই করে দিলাম, ধরো কার্ডটা নাই সাপোজ। তাহলে দেখো তো ডোরটা কি, ডোরটা হচ্ছে আমাদের নাউন, আর ডোরের সংখ্যা বুঝাইতেছে, কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যা কি হইতেছে, এই দুইটা সংখ্যা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম ডোরটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে সংখ্যা বুঝাইলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন যদি কার্ডটাও চলে আসে, বুম, তাহলে কি হবে, এইখানে এখন মনে রাখতে হবে যে কার্ডটা তাহলে তোমার আবার নাউন হয়ে গেল, কার্ডটা নাউন, তাহলে ডোরটা কি কি হয়ে গেল, নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ। তাহলে টুটাও তো অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের রুলস অনুযায়ী হওয়ার কথা ছিল অ্যাডভার্ব। তাহলে দুইটা অ্যাডজেক্টিভ যখন পাশাপাশি বসবে, তাদেরকে সেন্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী একটা অ্যাডজেক্টিভে রূপান্তর করার জন্য আমরা কি করব, হাইফেন দ্বারা যুক্ত করব। যখনই আমরা একটা হাইফেন দ্বারা যুক্ত করব, তখন এই দুইটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভ রূপান্তর হবে। আর এদেরকে বলা হয় হাইফেন দ্বারা যুক্ত হওয়ার কারণে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, এনাফ যুক্ত বাক্যে। এনাফ যুক্ত বাক্যে আমাদের মনে রাখতে হবে এনাফের পূর্বেও হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এনাফের পরে হচ্ছে কি নাউন অথবা নাউন ফ্রেজ। যেমন ধরো এনাফ শব্দটা দেখো, এরপরে কুইকলি, এটা কি আমাদের একটা অ্যাডভার্ব, আর এই যে হর্স, এখানে আমাদের কি একটা নাউন। সো আর হচ্ছে সাচের রুলসে দেখো, সো আর সাচের রুলস মনে রাখতে হবে, সোর পরে হচ্ছে তোমার ডিরেক্ট অ্যাডজেক্টিভ, সোর পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ, সাচের পরে আগে একটা এ অথবা অ্যান মানে আর্টিকেল আসবে, তারপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। টু ডট ডট টু, এই রুলসটি একটু মনোযোগী দেখো, এই যে টু ডট ডট টু, টুর পরে হচ্ছে আমাদের উইক, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে টুটা কি তোমরা আমাকে কমেন্টে জানাবা, টুটা এখানে কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আচ্ছা, আর এই টুর পরে সাধারণত কি হয়, ইনফিনিটিভ হয়, টু প্লাস ভি ওয়ান। কিন্তু যদি এই টুর পরিবর্তে যদি ফর চলে আসে, তাহলে এরপরে কি হবে আমাদের, এরপরে এই সার্ভাইভালটা হচ্ছে কি আমাদের সাধারণত নাউন। আচ্ছা, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এটা তোমরা পারো, আমরা ডাবল কম্পারেটিভ একটু দেখবো। ডাবল কম্পারেটিভ কি, সাধারণত যখন দা যুক্ত হয়ে যখন দুইটা কম্পারেটিভ একই সেন্টেন্সে বসে, তখন সেটা হচ্ছে আমাদের ডাবল কম্পারেটিভ। যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ গেট দ্য মোর ইউ ওয়ান্ট, তুমি যতই পড়িবে ততই শিখিবে, তুমি যতই পাবে ততই কি তুমি আরো চাইবে। আচ্ছা, এখন আরো দুটো রুলস আছে, আমি এক্সাম্পলের মাধ্যমে সলভ করি। দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ মাডিয়ার দেন দ্যাট অফ পদ্মা। এখন দেখো দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা, এখানে কিন্তু বুড়িগঙ্গাকে মিন করে নেই, বুড়িগঙ্গার পানিকে মিন করছে। তাহলে বুড়িগঙ্গার পানির সাথে পদ্মার পানির কি তুলনা করতেছে। মনে রাখতে হবে যখন আনকাউন্টেবল দুইটা নাউনকে অথবা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের মধ্যে যখন তুলনা করা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, দেন দ্যাট অফ, সেক্ষেত্রে দেন দ্যাট অফ। তাহলে অবশ্যই এখন বুঝতেছো যে প্লুরাল কাউন্টেবল নাউন যদি আসে, তাহলে আমরা কি ইউজ করব, দেন দোজ অফ, তখন আমরা কি ইউজ করব, দেন দোজ অফ। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের জাস্ট আমরা তিনটা রুলস দেখবো, তিনটা রুলসে মোটামুটি অ্যাডভার্ব ক্লিয়ার করে দিব। প্রথম হচ্ছে দেখো কি আমাদের সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। সিকোয়েন্স অফ অ্যাডভার্বটা কিরকম, অ্যাডভার্বেও একটা সিকুয়ালি বসে, মানে এরাও কি নর্মালি ইউজ হয় না, এরা সাধারণত একটা সিকুয়াল মেনটেন করে। যেমন প্রথম হবে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর হচ্ছে আমাদের ডিউজম। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের কি বলতে দেখো, রহিম গো কুইকলি, রহিম এই যে যাচ্ছে, দেখো রহিম যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কুইকলি যাচ্ছে, তাহলে কি তার কাজের আচরণটা কিরকম, সে দ্রুততার সাথে যাচ্ছে। ওকে, দ্রুততার সাথে যাচ্ছে। কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে। সে কখন যাচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে যাচ্ছে। আচ্ছা, আর উইদাউট মিসিং দ্য ফার্স্ট ক্লাস, সে এত দ্রুত যাওয়ার কারণ কি, সে যেন ক্লাসটা মিস না করে। এখন দেখো এই যে রহিম যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কুইকলি, তাহলে এই যে তার যাওয়ার ধরনটা কিরকম, কুইকলি, তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যানার। আবার দেখো সে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের প্লেস। আর সে কখন যাচ্ছে, 10টা বাজে, তাহলে এটা হচ্ছে কি একটা টাইম। আর সে দেখো কেন এত দ্রুত যাচ্ছে, কারণ সে চাচ্ছে না যে তার ক্লাসটা যেন মিস না যায়, তাহলে এটা হচ্ছে কি তার রিজন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অ্যাডভার্বের একটা সিকোয়েন্স আছে, এরা এই সিকোয়েন্সে সাধারণত বসে। তাহলে কি সিকোয়েন্স, অ্যাডভার্বটা সাধারণত প্রথম বসবে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর হচ্ছে রিজন। ওকে, এখন আমাদের আরো দুটো রুলস আমরা একটু পড়বো। সে রুলস কিরকম দেখো, এই যে হ্যাজ টু বি, এই যে হ্যাজ টু বিটা মার্ক করে নিই আগে। দেখো হ্যাজ টু বি, দেখো এখন এখানে আমি কিছু শব্দ লিখে দিচ্ছি, দেখো এম টু বি, ইজ টু বি, হ্যাজ টু বি, আর টু বি, ওয়াজ টু বি, ওয়ার টু বি। এই যে দেখো টু বি যদি আসে, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ হয়ে যায় প্যাসিভে। তাহলে সেই ক্ষেত্রে এরপরে কি চলে আসে, ডিরেক্ট ভার্বের বি3 চলে আসে। তাহলে অ্যাডভার্ব কোথায় যাবে, সাবজেক্টের পরে অ্যাডভার্ব চলে আসবে, সাবজেক্টের পরে কি চলে আসবে, অ্যাডভার্ব চলে আসবে। আবার দেখো যদি অক্সিলারি ভার্ব আর যদি মেইন ভার্ব থাকে, তাহলে সেই বাক্যে অ্যাডভার্ব কোথায় যাবে, সেই বাক্যে অ্যাডভার্ব অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসবে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব।
পজিটিভ ভার্বের কিছু রুলস আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ইভেন আমাদের পরীক্ষায় খুবই কাজে দিবে। আমি আশা করি তোমাদের রুলসগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, আমরা যদি দেখি, আমাদের প্রথম রুলস দেখো, শর্টকাট দিয়ে করে দিছি, মেক অথবা লেট। মেক অথবা লেট, দেখো মেক অথবা লেট। মেক অথবা লেটের ক্ষেত্রে আমরা খুব ইজিলি মনে রাখবো, যেহেতু পরীক্ষা চলে আসছে সামনে, ব্যক্তি অথবা বস্তু যাই আসুক, ব্যক্তি অথবা বস্তু যাই আসুক সবসময় কি আমাদের ভার্বের V1। ব্যক্তি অথবা বস্তু যাই আসুক ভার্বের V1। পরটুকু তোমার দরকার নেই, এইটুকু আপাতত বুঝতে হবে না। গেটের রুলস, গেটের পরে যদি নাউন অথবা প্রোনাউন যদি ব্যক্তিবাচক হয়, নাউন অথবা প্রোনাউন ব্যক্তিবাচক হলে 2+V1, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ। কিন্তু গেটের ক্ষেত্রে যদি নাউন বা প্রোনাউন বস্তুবাচক হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে V3। আবার ধরো হ্যাভের ক্ষেত্রে, হ্যাভের ক্ষেত্রে কিরকম রুলস, হ্যাভের ক্ষেত্রে নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক হলে হচ্ছে কিরকম V1, আর যদি বস্তুবাচক হয় তাহলে হচ্ছে আমাদের V3। ওকে, এখন দেখো আবার হেল্পের ক্ষেত্রে, আমি একটু নিচে যাই। ধরো হেল্পের ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে রুলস হচ্ছে দুইটা। একটা হচ্ছে ধরো হেল্পের পরে যদি নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক হয় তাহলে V1 একটা অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে যায়। হেল্পের পরে যদি নাউন বা প্রোনাউন বস্তুবাচক হয় তাহলে সেটাকে প্যাসিভ করার ক্ষেত্রে কি V3 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্যাসিভ করা যাবে না পজিটিভ ভার্বে, এই জন্য আমাদের লিখতে হবে কিভাবে, লিখতে হবে 2+V1। আর আমরা এটা জানি যে হ্যাড বেটার, উড রাদার, এরপরে আমাদের সবসময় কি হয়, এরপরে ভার্বের V1 হয়। আর উড রাদারের পরে এক্সট্রা একটা দেন আসে, দেনের পরে ভার্বের V1ই হয়। আমরা আজকের ক্লাসের লাস্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন কিভাবে বসে, ইনভার্সন বসার কিছু সিস্টেম আছে, যেমন সো বসতে পারে, অনলি বসতে পারে। এখানে অনেকগুলো শব্দ আছে, কিরকম, আমি শব্দগুলোকে এখানে দিছি, হ্যাঁ দেখো, যেমন ধরো আজ দেখো, রেয়ারলি, অনলি, আবার রেয়ারলি, নেভার, নেভার সো, নেভার এগেইন, সেলডম, ভেরি সেলডম, নো সোনার, হ্যাডটা হবে না, নো সোনার, নট ওয়ান্স, নট আনটিল, নো টাইম, বাই নো মিনস, নাও হেয়ার, স্কার্সলি, নান, নিদার, ভেরি সেলডম। এই সকল ওয়ার্ডগুলো কি হয় আমাদের সাধারণত ব্যবহৃত হয় নেগেটিভ অ্যাডভার্বে। নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সনের দুইটা রুলস, এই দুইটা রুলস মনে রাখতে পারলে নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সন খুব ইজিলি মনে রাখা যায়। স্ট্রাকচারটা কিরকম, প্রথমে আসবে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, মানে নেগেটিভ অ্যাডভার্ব যুক্ত শব্দটা আসবে, তারপর আমাদের অক্সিলারি ভার্ব অথবা ডু ডিড ডাজ এগুলো আসবে, এরপরে কি আমাদের সাবজেক্ট, এরপরে কি আমাদের মেইন ভার্ব, শেষ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, নেভার, এই যে নেভার সো, এই সবটুকু হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। তারপর হ্যাভটা কি আমাদের অক্সিলারি ভার্ব, মেনি, মেনি ওমেন, এটুকু কি আমাদের সাবজেক্ট, রিসিভড এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে, আমাদের আরেকটা রুলস আসতে পারে, কিরকম, সেই রুলসটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব অ্যাডিশনাল। অ্যাডিশনাল কি আমি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। এরপর হচ্ছে অক্সিলারি অথবা ডু ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে কি আমাদের মেইন ভার্ব। এখন কথা হচ্ছে পার্থক্য কোথায়, দেখো, নট আনটিল, নট আনটিল আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এ স্টুডেন্টস হ্যাজ অ্যালজেব্রা, এই যে এইটুকু হচ্ছে অ্যাডিশনাল, এখানে এইটুকু এক্সট্রা তথ্য দিবে তোমাকে, তোমার খুঁজে বের করতে হবে। যেহেতু নট আনটিল আছে তাহলে পরবর্তী অংশে আমাদের অবশ্যই অক্সিলারি অথবা ডু ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে ক্যান একটা মডেল ভার্ব আসছে, ওকে, হিটা কি আমাদের সাবজেক্ট, আর ক্যান আসার কারণে এখানে বিগিনস হবে না, এখানে বিগিনই থাকবে, আর বিগিন টু আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব। এই তো, তাহলে এইভাবে আমরা সাধারণত যদি একটু পড়তে পারি, দেখো মোটামুটি আমরা কতগুলো টপিক পড়লাম। ইনভার্সন একটা, পজিটিভ ভার্ব দুইটা, অ্যাডভার্ব তিনটা, অ্যাডজেক্টিভ চারটা, তারপর হচ্ছে প্রোনাউন পাঁচটা, আর হচ্ছে নাউন ছয়টা। আজকের ক্লাসটা বুস্ট বলা হয়েছে এই জন্যই যে আমরা আজকে অনেকগুলো টপিক একসাথে পড়ছি। আর আমি তোমাদের ক্লাস নেওয়ার মধ্যে মোটামুটি দুইবার ইলেকট্রিসিটি চলে গেছে, আমি চেষ্টা করছি তোমাদের কিছুটা হলেও বোঝানোর জন্য। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে পেজে নক দিবা, আমি ট্রাই করব এই সমস্যাগুলো তোমাদের আরেকটু ডিটেলসে সলভ করে দেওয়ার জন্য। অবশ্যই তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।